বছর ইনকাম করে। তার নাম হলো জিমি। আপনারা দেখবেন, আপনারা গুগলে সার্চ দিবেন, আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যে সার্চ দিবেন, দেখবেন অনেকে ভালো কাজ করছেন এবং এই টাকা পয়সাগুলো তারা অনেক মানুষের কল্যাণের জন্য, এত টাকা তো মানুষের প্রয়োজন নেই। তো সুতরাং আমি যদি ওইভাবে আমি জ্ঞান অর্জন করে আমি যদি ইনফ্লুয়েন্সার হতে পারি, তাহলে এটা তো খারাপ কিছু না, তাই না? তো উনি ওই ইনফ্লুয়েন্সার আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছেন। এনে দেখেন এই জন্য সম্মানিত সভাপতি মহোদয় সহ সব অতিথিদের তিনি এখানে আপনাদেরকে আনতে পেরেছেন। তো আমার যেটা মনে হয় যে যেহেতু 10টায় অনুষ্ঠান, আমি যখন এসেছি আমি দেখেছি যে এখানে কিন্তু প্রায় 50% মানুষ আছে, তাই না? আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই, আমি আপনাদেরকে সেলিউট জানাই যে আপনারা আসছেন, সময় মতো আসছেন, তাহলে আমরা শুরু করে দিতে পারতাম। কারণ গ্লোবালি হলো টাইম ইজ মানি, সময়ই হলো, সময় মূল্যবান বলে না, এটা ট্রান্সলেট করলে দেখবেন টাইম ইজ মানি, তাই না? আপনার সময়টা যদি কাজে লাগাতে পারেন, এটা কিন্তু আপনার একটা আর্নিং, কিন্তু কাজে না লাগাতে পারলে এটা হবে না। তো এখন ধরেন একজন আসলেন 10টার অনুষ্ঠানে আসার জন্য, একজন 9:45 তিনি আসলেন, তাই না? যে আমি সময় মতো আমি উপস্থিত থাকতে চাই। কিন্তু দেখা গেল আরেকজন আসলেন 11:15। তাহলে যারা ওই 10টার অনুষ্ঠানে আসলে 2-4-5 মিনিট আগে আসছেন, তাদের জন্য একটা অবিচার হয়ে যায় না? হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকতে হয়, ছোট ছোট বাচ্চারা তারা কষ্ট পায়। দেখা যায় যে অনেক বয়স্ক মানুষও আছেন, তাদের আসছেন যে আমি এই অনুষ্ঠানে যাব, 10টা থেকে 12টা বা 11:30 পর্যন্ত থাকবো, তারপরে আমি আমার কাজে চলে আসবো, তাই না? তো আমি মনে করি যে আমরা যাতে মানুষকে ইনডাইরেক্টলি একটা ইনজাস্টিসের মধ্যে ফেলে না দিই, এটা যেন আমরা সবাই একটু সচেতন করি, তাই না? এটা একটু খেয়াল রাখবো। আরো পরিতাপের সঙ্গে বলতে হয়, আমি যেহেতু একটা সরকারি চাকরি করতাম, আমি বিভিন্ন বাংলাদেশের সকল জেলায় আমি গিয়েছি। আমি সুনামগঞ্জেও গিয়েছি, সিলেটের আর কি, মৌলভীবাজার গিয়েছি, হবিগঞ্জ গিয়েছি, আর সিলেট তো আমার জেলায়। সবাই বলেছেন, বড় বড় কর্মকর্তারা বলেছেন যে আমরা 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, কিন্তু আমরা মিটিং কিন্তু 11:30 11:30 আগে আমরা মিটিং ডাকতে পারি না। কেন পারেন না? আমরা বললাম যে একটা মিটিং করে 9টা থেকে অফিস, 10টার সময় ডাকেন, আমরা একটা পর্যন্ত করে আমরা আরেক জায়গায় যাবো, ওইখানে গিয়ে কাজ করবো। বললেন না, এখানে মানুষ তারা 11:30 আগে তারা ফ্রি হন না কোনো একটা কাজে যোগ দেওয়ার জন্য। 11টা, 11:30 বা 12টার আগে আপনি তাদেরকে পাবেন না। এইটা আবার কি ধরনের কথা? আবার হলো পরে 2:30-3টা করে আর আপনি মিটিং ডাকলে ওইভাবে আপনি 50 জনের মধ্যে হয়তো আপনি 5-7 জন পাবেন, বাকিদেরকে পাবেন। তো এইটা তো আসলে একটা না, এটা কি গ্রহণযোগ্য হয়? এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা শীত হোক গ্রীষ্ম হোক, একটা দিনের লেন্থ আছে, রাতের একটা লেন্থ আছে, আমরা সময় মতো উঠবো, কাজ করব, এবং যে সময়টা হয় নির্ধারিত সময়ে আমরা কাজে যোগ দিব, আমরা কাজ করব। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে আর কি, যে এই সিলেট যে রিজিয়ন, এই অঞ্চলের জন্য যেন এটা একটা না হয়, একটা বদনাম হয়ে যেন না যায়, যে আসলে সিলেটের লোকজনকে মিটিংয়ে 9টায় পাওয়া যায় না, 9:30টায় পাওয়া যায় না, 10টায় পাওয়া যায় না, 10:30টায় পাওয়া যায় না। এটা যেন না হয়। আমার মিটিং যদি এটা ডাকা হয় 8টার সময়, আমি কিন্তু প্রস্তুত হয়ে যেতে হবে, এটা সময় মতো হবে, আমি পারলে কিছু কন্ট্রিবিউট করব, কি আলোচনা হলো আমি শুনলাম, এবং যদি কোনো ডিসিমিনেট করতে হয়, আমার কোনো কাজ থাকে আমি করলাম। এটা সুতরাং এটা একটু দয়া করে এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আরেকটা হলো এই যে মাইকের একটা একটা এলাউবিল একটা শব্দের মাত্রা আছে। এটাকে কি বলে? ছাত্রছাত্রীদের মাঝে কি বলতে পারে? সাউন্ডের একটা ইউনিট আছে, এটাকে বলে ডিসিবল। 70-এর নিচে যদি ডিসিবল হয়, মানে তার তীব্রতা, শব্দের তীব্রতা, তাহলে আপনি 2-2.5 ঘন্টা আপনি করতে পারবেন, খুব স্মুথলি শুনতে পারবেন। আপনার এটা রিসিভ করতে, এইটাও তো কতগুলো মেশিনারি আমাদের কানের পর্দায় একটু বিভিন্ন ধরনের শব্দের মাত্রা যোগ হচ্ছে, এটা আবার ডিকোডিং হচ্ছে ব্রেইনে, যে এই ধরনের শব্দটা, এই এর অর্থ হলো এইটা, এই ধরনের শব্দ হলো অমুকের,
যে মৌলানা মাসুদ আহমদের শব্দ আপনাকে বলে দিচ্ছে যে ফোন আসছে, ও মাসুদ আহমেদ নাকি, ওই পর্দায় যে হিট করছে না টিপ্পেনি পেন্টে, ওইটা ওই তরঙ্গটা ওইখানে নিয়ে বলতেছে এটা মাসুদ আহমদের কণ্ঠস্বর, এটা আমাদের হেডমাস্টার সাহেবের কণ্ঠস্বর, এইটা বলে দেয়। তো এটা হলো 70 ডিসিবলের নিচে থাকতে হবে। আপনি যখন 70 ডিসিবলের উপরে যাবেন, হাই সাউন্ডে যাবেন, তখন আস্তে আস্তে কিন্তু আপনার দেখবেন যে এক সময় ইরিটেশন হবে, যে শব্দটা আমাকে বিরক্তের সৃষ্টি করছে আমার, এবং এটা আস্তে আস্তে আমার ক্ষতি করবে। এটা আমাদেরকে এটা বুঝতে হবে, এটা আমাদের না বুঝতে হবে। ঠিক একইভাবে ওই যে লাইটও, অল্প লাইটেও পড়া যাবে না, অধিক লাইটেও পড়া যাবে। তো এটা হলো লাইটের ইউনিটের নাম হলো লিউমেন। কত কিছু একসাথে বলা ঠিক না, যাই হোক এটা আমরা দেখে নিব যে এটা যেন এটা না হয়। আর আরেকটা বলি যে এই যে একজনকে আমরা নাম ডাকলাম, তিনি ফার্স্ট হয়েছেন, আমরা তাকে সবাই অভিনন্দন জানাই। তো আমি মনে করি যে যখন শিশুরা বা ছাত্রছাত্রীরা যখন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তারা যখন এটা কোয়ালিফাইং নাম্বার করে, এখানে কিন্তু সবাই ভালো। ধরেন যারা কতজন ইয়ে করেছিল, পার্টিসিপেট করেছিল, টোটাল 493। আর এখানে আমরা দিচ্ছি 50 জনকেই। তো আচ্ছা, তো হলো যারা 493, আমি মনে করি সবাই কিন্তু কোয়ালিফাই। এখানে বিচারকরা একটা চুলচেরা বিশ্লেষণ করেছে, মানে খুব কষ্ট করে 50 জনকে ধরে 1 নাম্বার, আধা নাম্বার বা 0.25, 0.1 দিয়ে, যেহেতু 50 জনের বেশি দেওয়ার একটু সক্ষমতা কম থাকে, না হয় সবাইকে তারা দিত, এই জন্য হয়তো 50 জনকে সিলেক্ট করা হয়েছে, বা একটা 493 জন বা কতজন বলেন 500 জনের একটা অনুষ্ঠান করাও একটা কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য এই সাইজটাকে আনা হয়েছে। তো সবাই কিন্তু আমি মনে করি বিজয়ী, যারা এখানে আসতে পারেনি। আর এখানে যারা 1 থেকে যারা 50 পর্যন্ত আছেন, আমি মনে করি সবাই ফার্স্ট, সবাই 1 নাম্বার, তাই না? যে আমি 1 নাম্বার, আমি 50 নাম্বার, এটা কিন্তু কোনো বিষয় না। দেখা যাবে যে 50 নাম্বার যিনি, এটা আরেকটা পরীক্ষায় আপনি বসান, দেখা যাবে যিনি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হয়ে গেছেন। মনের মাঝে কারো কোনো যে উনি ফার্স্ট, উনাকে আগে ডাকা হলো, আমি সেকেন্ড, এইভাবে যেন মনের মধ্যে কিছু না আসে, এটা ইয়ে করতে হবে, এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আর একটু যে বলা হলো যে জ্ঞানের আমরা পরিধি বাড়াই, ধন সম্পদের পরিধির চেয়ে জ্ঞানের পরিধি হলো বড়। সুতরাং আমরা আমাদের সোসাইটি হবে নলেজ, মানে জ্ঞান দ্বারা তাড়িত হবে। জ্ঞান অনেক কুসংস্কার, অনেক অন্ধকার দূরীভূত করে, তাই না? যেখানে মানুষের জ্ঞান কম, এইখানে অনেক কুসংস্কার বাসা বাঁধে। তো এটা আমাদের জানতে হবে যে আমি যদি ওই পর্যাপ্ত জ্ঞান আমি বাচ্চাদেরকে দিতে পারি, তাহলে তাদেরকে কুসংস্কার পাবে না, এবং তারা কি করবে, তারা যে কোনো ধরনের মানুষের জীবনে মানুষের জীবনে আপস এন্ড ডাউন আছে, একভাবে কিন্তু জীবন চলে না, এটা আপস এন্ড ডাউন। যেমন ধরেন ওই মানুষের জীবনগুলো কখনো পাহাড়ের উপরে, কখনো উপত্যকায়, যখন সে উপত্যকায় আসবে তখন তার পাহাড়ে উঠবে, সে পাহাড়ে উঠলে কিন্তু এটা তার শেষ না, তাকে কিন্তু আবার নিচে নামতে হবে, তাই না? তো এইখানে এই জন্য যদি আমরা প্রপার জ্ঞানটা তাদেরকে দিতে পারি, তাহলে কিন্তু তারা তাদের চলার যে ক্ষমতা, এটা বৃদ্ধি পাবে, এবং তারা সঠিকভাবে সুন্দরভাবে চলতে পারবে। যে কোনো ছেলে হোক, তার সে মোকাবেলা করতে পারবে। সুতরাং তাকে ওইভাবে নলেজ তাকে সে যাতে অর্জন করতে পারে, এইটা আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। কারণ মানুষকে কিন্তু এক সময়, যেমন আপনারা আজকে তাদেরকে নিয়ে আসছেন, তাই না? সাথে করে নিয়ে আসছেন, আপনারা অনেকে নিয়ে আসছেন, অনেকে হয়তো একা একা আসছে। এক সময় দেখবেন যে তার আশেপাশে কেউ থাকবে না। মানুষকে কিন্তু জীবনের কোনো এক সময় তাকে একাকী কিন্তু তার চলাচল অব্যাহত রাখতে হবে। তো সুতরাং তাকে ওইভাবে ক্যাপেবল করতে হবে যে আমরা এক সময় হয়তো সাপোর্ট দিতে পারবো না, থাকতে পারবো না, তারপরেও যাতে তার ফুটিংসটা আমরা স্ট্রং করে দেই,
সে যাতে এককভাবে সে চলাফেরা করতে পারে। সুতরাং এটা করবেন। আর হলো যে তারা চমৎকারভাবে আমাদের বিশেষ অতিথিগণ কথা বলেছেন। আর আমি আরেকটা জিনিস বলি যে যারা ইয়েরা আছে, ছাত্রছাত্রীরা আছে, আসলে মানুষ যদি তার প্রথম জীবনে ধরেন সে ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি খুব একটা ভালো লেখাপড়া করতে পারে, নিশ্চয়ই ভালোভাবে লেখাপড়া করতে গেলে একটা কষ্ট আছে, তাই না? এই কষ্টটা যদি তাকে আপনি শিখিয়ে দেন, সে যদি করতে পারে, তাকে যদি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেন, তাহলে তার জীবন হবে স্মুথ। তাকে আর সে যেখানেই যে প্রফেশনেই থাকুক না কেন, তাকে আর করতে হবে না, কষ্টে পড়তে হবে না। কিন্তু খুব যদি আরাম আয়েসের মধ্যে তার শিশুকাল বা এই যে তার ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত সে যদি খুব আরাম আয়েসে থাকে, তাহলে কিন্তু তার পরের জীবন এইটা কিন্তু খুব কষ্টকর হয়। যে ধরেন 12 পর্যন্ত বা ধরেন সে একজন মানুষ ডিগ্রি পাস করে বের হলো, হয়তো 20-22 বছর বা 23 বছর সে তার লেখাপড়া শেষ করলো। সে যদি খুব পরিশ্রম করে, সে যদি খুব কনভার্সেন্ট থাকে, আমি যে কথাগুলো বললাম এগুলো যদি সে একটু পত্রিকা গেছে, তাকে একটা পত্রিকা দেন আপনি, ভালো পত্রিকা, যাতে প্রতিদিন পড়ে, এটা টেলিভিশনের খবর শুনুন, নিউজ একটা শুনুন, দেখবেন যে এই জিনিসগুলো তার মধ্যে অটোমেটিক্যালি চলে আসলে সে যখন গ্রাজুয়েট হয়ে বের হবে, তখন সে ভালো একটা পজিশনে যাবে। কারণ এই সময় সে পরিশ্রম করে। তাহলে সে যদি 100 বছর সে যদি বাঁচে, তাহলে কিন্তু সে স্মুথলি বাঁচে, তার কত আপস এন্ড ডাউন হবে। তারপরে আছে কিন্তু তাকে যে আপনি দক্ষতা এবং যোগ্যতা তাকে ফিট করে দিলেন, তার ভিতরে ঢুকিয়ে দিলেন, তাহলে সে দেখা যাবে যে সে তার লিডারশিপ বলেন, বাচ্চারাকে আমরা লিডার হিসাবে তৈরি করি। সে যেখানে থাকবে একটা প্রতিষ্ঠানে তো লিডারশিপ হিসাবে থাকবে, সে দেখা যাবে যে সে আনন্দে, সে তার সুখময়, তারপরের জীবনটা খুব সুখের হবে। কিন্তু সে যদি খুবই আরাম আয়েসের মধ্যে থাকে, দেখা গেল সে উঠতে চাচ্ছে না, সে 6টায় উঠে না, সে 10টায় উঠে, তার খুব আরাম করে, সে আবার বিকালে ঘুমিয়ে থাকে, ভাত খাওয়ার পরে দুপুরে ওই যে মিটিং হয় না আমাদের এখানে আছে, যেটা ভাত ঘুম একটা দিয়ে দেয়, দেখা যায় যে ছোট দিন হলে তখন 4টা-5টা বেজে গেলে সন্ধ্যাই হয়ে যায়, তো আমরা পরের কাজও করতে পারি না। তো এইভাবে যদি করে, সেইভাবে যদি সে স্ট্রাগল করে 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 আমি ধাক্কাইয়া তাকে যদি ইন্টারমিডিয়েট পাস করেন, দেখা যায় যে তার জীবনটা অনেক দুর্বিষহ হয়, তাকে অনেক কম্পিটিশন করতে হয়। তখন কিন্তু সে অত তাড়াতাড়ি কিন্তু দ্রুত সে শিখতে পারে না, তার লার্নিংটা তারপরে কিন্তু এত তাড়াতাড়ি হয় না। এই জন্য এটা আমরা খেয়াল রাখবো যে সে তার যদি একটু কষ্ট হয়, অত বেশি কষ্ট না। আমি এই স্কুলে 1 বছর পড়েছি, 67 বা 68 সালে। খুব ভালো ভালো শিক্ষক ছিলেন, খুব ভালো শিক্ষক ছিলেন। আমি নাম মনে আসছে কিনা, হোসেন নূর নাম, আমি জানি না। অঙ্কের, এই যে আমাদের সভাপতি সাহেব গণিতের না, গণিত শুনলেই কিন্তু ভয় লাগে, তাই না? ওই মাস্টার সাহেব কিন্তু গণিত না পারলে কিন্তু বেদ থাকবে, এখন তো বেদ না, এখন তো আমরা বলেছি যে বেদ থাকবে, বেদ নাই। এখন হলো আপনি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, সে তার যতটা পারে সে প্রশ্ন করবে। উনি না পারলে এমন মান শুরু করতেন, সবাইকেই মেরে দিতেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এতে দেখা গেল যে অনেক স্টুডেন্ট তারা প্রথম ওনার যেদিন ক্লাস থাকতো, তারা না আসলে তো আরেক বিপদ, না আসলে তো তুমি কালকে আসো না কেন, তারপরে মারা শুরু হলো। তো তারপরে দেখা গেল অনেকে স্কুল থেকে সে চলে গেছে, তার ওই কৃষিকাজ বলেন বা ওই দোকানে গিয়ে বসা বলেন, এইভাবে অনেক মানুষ ধরে পড়েছে। তো এখন আমাদের অনেক এটা পরিবর্তন হয়েছে, তাই না? অনেক পরিবর্তন হয়েছে, একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আসছে। আপনি দেখবেন আমাদের দেশের অনেক শিশুরা বা বাচ্চারা তারা ওই লন্ডন আমেরিকায় যায়, ধরেন তার বয়স হলো 9 বছর, কিন্তু আপনি ওই যাওয়ার সুবিধার্থে বা কোনো কাগজের জন্য হয়তো তার বয়স দেওয়া হয়ে গেছে 13 বছর বা 14 বছর। ওই তারা 14 বছর অনুযায়ী কিন্তু তারা কিন্তু সে পড়ে গেছে যে 6-এ বা 5-এ, এইটা করবে না। তারা বলে ওর বয়স তো 13 বছর, তারা এটা বিশ্বাসও করে না। মানুষ যে বয়স লুকাতে পারে, বাড়াতে কমাতে পারে, এটা তাদের মাথার মাঝেই নাই।
বাইরে আমরা একটা মুসলিম জাতি, তাই না? আমাদেরকে এটা জন্ম হয়ে একদিন, দেখা যায় যে আমরা আরেকদিন এটা লিখে দিই। আমরা একটা চাকরি পাওয়ার জন্য আমরা বিভিন্ন সময় রেজিস্ট্রেশনের সময় 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর এইভাবে কমিয়ে দিই। কিন্তু এটা মানুষ কল্পনার মধ্যেও নেই যে ওই সে যখন জন্ম নিল তার ওই তারিখ, ওই ঘন্টা, ওই মিনিট, ওই সেকেন্ড লেখা থাকে আর কোথায়। এবং তার এই অনুযায়ী হলো যত পরিকল্পনা, যত ধরনের ব্যবস্থাপনা মানুষের এই অনুযায়ী, মানুষের বয়স অনুযায়ী, মানুষের সক্ষমতা হলো এটা বয়স অনুযায়ী। আমি 70 বছরের মানুষ, আমি 30 বছরের একজনের সমকক্ষ তো হতে পারবো না। আমাকে মেডিসিন 30 বছর হিসাব করে দিলে হবে? হবে না, আমাকে ওই 70 বছর হিসাব করেই দিতে হবে, তাই না? যখন আমি যদি 5, 7, 10 বছর কমিয়ে দিই, দেখা যায় অনেক সময় মেডিসিনও করে না, ঠিকভাবে কাজ করে না। তো তারা কি করে, তারা ওই 13 বছরের বা 14 বছরের ক্লাসে, 14 যেমন ধরেন তার লেভেল 10-এ বা 9-এ সে ভর্তি করে দেবে, তার 5 মানবে না। তো 9-এ পড়ার পর সে তো কিছুই বুঝে না। তাহলে তার বলে বুঝে না কেন, এর বয়স তো 13 বছর। তখন তারা স্কুলের টিচার একজনকে দেয় যে আপনাকে এডিশনাল পেমেন্ট দেওয়া হবে, আপনি তারে বুঝানে, বুঝে না কেন। কমিউনিটিতে অনেক লিডার আছে, তাদেরকে দেয় যে ভাই আপনি, আপনাকে দিব, আপনি আপনি ও তারে একটু বোঝান। দেখা যায় যে আরো 8% সাপোর্ট দিয়ে তাকে ওই লেভেলে নিতে হয়। তা আমরা যদি সঠিকভাবে এটা না করি তাহলে কি আমরাও তো এক ধরনের ওইভাবে যে সভ্য একটা সমাজ, আমরা এইভাবে কখনোই যেন আমরা না করি আর কি, বয়স যেন আমরা কোনোভাবেই আমরা না কমাই আর কি। এটা একটু দয়া করে এটা খেয়াল রাখবেন আর কি। তো আমি মনে করি যে আসলে আরেকটা মিটিং আছে, আমার কোনো অসুবিধা নেই। আরেকটা আছে যে ওনার বৃত্তি পরীক্ষা হবে, এটা জুনিয়র বৃত্তি হবে। জুনিয়র বৃত্তি হবে, ওই যে বেঞ্চটা ছাড়লো, আপনারা দেখেননি ওই পাশ থেকে অনেক অন্য স্কুল থেকে বেঞ্চ, তারপরে ওই যে ডেস্ক আছে, এগুলো আসছে এবং তারা একটা মিটিং হবে। তো ওইটা একটা জাতীয় প্রোগ্রাম। তো আমাদেরকে এই সময়ের মধ্যে দিয়ে দিতে পারলে ভালো হয়, বা উনি হয়তো বা আরো আধা ঘন্টা আমাদেরকে সময় দিবেন। তবে স্মল ইজ বিউটি, ধরেন স্মল ইজ বিউটি, যত একটা অনুষ্ঠান যত সংক্ষিপ্ত করবেন ততই সুন্দর, তাই না? ততই সুন্দর। এক সময় ওই ইংল্যান্ডের যে চিফ সেক্রেটারিকে এক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে। তো তিনি দাওয়াত দেওয়ার পর বললেন আমাকে কিছু বলতে হবে, বলে হ্যাঁ আপনি এখানে চিফ গেস্ট, আপনি কিছু বলবেন। তো বললেন যে আমার কত সময় বলতে হবে। তারা বললো যে আপনি 1 ঘন্টার সময় দিব আপনাকে বলার। তারা বললেন তাহলে আর আমাদের কোনো দায় নেই। তো উনি বললেন যে তাহলে আর আমার কোনো দায় নাই, আমার কোনো প্রিপারেশনের দরকার নাই। তাহলে আপনারা কালকেও দিতে পারেন, আগামী সপ্তাহে দিতে পারেন, বা এরপরের সপ্তাহেও দিতে পারেন। কেন স্যার এটা বললেন কেন? বলে যে আমাকে যদি বলেন 10 মিনিট কথা বলতে, তাহলে আমাকে 3 দিন পরিশ্রম করে এটা তৈরি করতে হবে। আমাকে যদি বলেন যে 5 মিনিটে আপনি শেষ করবেন, তাহলে এটা তো আমার 1 সপ্তাহ লাগবে, তাই না? তো এইটা লম্বা কথা কিন্তু দীর্ঘ সময় বলা যায়, কিন্তু আসলে জিনিসগুলো বেরিয়ে আসে না। তো সুতরাং স্মল ইজ বিউটি। আমি ধরেন না করে, ডুপ্লিকেশন না করে, যেমন ধরেন এখানে চমৎকার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা এক সময় রেজাল্ট ডিক্লিয়ার করলাম, সবার নাম বললাম, এখানে দেখা গেলো 20 মিনিট লেট। ওই বাচ্চারা কি, তারা হয়তো 8টা-9টার সময় খেয়ে আসছে, তারা কিন্তু আবার 11টা-11:30টার সময় আবার কিছু খেতে হবে, ক্ষুধা লেগে যাবে। আমার এটা খেয়াল রাখতে হবে, তাদেরকে আমি এর মাঝে ছেড়ে দিয়ে সে তার স্বাধীনতায় চলে যায়, তাই না? যখন লেখাপড়ার সময় আপনি এভাবে কন্ট্রোল করেন, যখন তার ফ্রিডমের সময় তাকে ছেড়ে দেন, আপনি শুধু খেয়াল রাখেন যে সে ঠিক মতো আছে কিনা, করছে কিনা, আবার এইটা টাইমটা মেনটেন করে। সুতরাং এটা আমরা যারা অর্গানাইজার আছি, আমরা যারা ইনফ্লুয়েন্সার আছি, আমাদেরকে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আর সোশ্যাল মিডিয়া খুব একটা, আমরা অনেকে মনে করেন যে এইটা ফেসবুক দেখে, ইউটিউব দেখে এটা খারাপ। আসলে খারাপ না, অনেক ভালো জিনিসও এখানে আছে। তো সুতরাং এবং একটা আর্নিংয়ের একটা সুযোগ আছে। আপনি যদি এইভাবে নিজেকে আপনার গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু ওইখান থেকে আপনি গড়ে বসে বসে একটা আর্নিং করতে পারেন, ফ্রিল্যান্সার হিসাবে এটা আর্নিং করতে পারেন। আমি ওই যে চাকরি প্রতিনিধি আছি না, আমার টাকাটা আসে ইউএসএ থেকে, আমার কিন্তু ওই যে 30% হয়ে যায়। আমি যদি 1 কোটি টাকা রুজি করি, আমার 30 লাখ টাকা আমার ট্যাক্সই চলে। এই ধরনের অবস্থা কি একটা লেভেলে, সার্টেন লেভেলে গিয়ে দেখা যায় যে এটা
বাড়তে থাকে, ট্যাক্সের লিমিট। কিন্তু এই ফ্রিল্যান্সার যারা, ইনফ্লুয়েন্সার যারা, আপনাদের কিন্তু সরকার ফ্রি করে দিয়েছে, যে আপনাদের কোনো ট্যাক্স নাই, তাই না? সুতরাং আপনারা এখানে জ্ঞান অর্জন করে আপনারা এটা মানে কাজে লাগে। মানুষের অনেক কুসংস্কার আছে, অনেক অন্ধকারাচ্ছন্ন অনেক বিষয় আছে, এটা খুব চিন্তা ভাবনা করে আবার সোশ্যাল মিডিয়াতে জেনথেন ভাবে এটা দেওয়া যাবে না। এটা চিন্তা ভাবনা করে বুঝে শুনে, যাতে মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়, আপনারও কিছু উপকার হয়, এটা যদি করেন তাহলে ভালো। আমি মনে করি যে আমি বলেছি অনেক কিছু, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি একটা পয়েন্ট লিখে রেখেছিলাম, আমি বলেছি যেহেতু আমাদেরকে খুব দ্রুত এটা ছাড়তে হবে, এবং আমরা চেষ্টা করবো, ইনফ্লুয়েন্সার সাহেব আমরা চেষ্টা করবো পরের অনুষ্ঠান আমাদের লিখল, পরের অনুষ্ঠানগুলো ছোট হবে, সংক্ষিপ্ত হবে, সময় মতো আমরা, আপনি ছোট একটা নোট দিয়ে দিবেন যে এটা আমরা কিন্তু 10টার সময় শুরু করে দিব, তাই না? অনেকে আসেন, দেখা গেল 10টার মিটিং, অনেকে আসেন, দেখা যায় যে ওই মিটিং শেষ হওয়ার 5 মিনিট আগে তাকে বলতে হয় যে আপনি তো পরের মিটিং এর জন্য অনেক তাড়াতাড়ি চলে আসছেন, বললেন না আমি তো এই মিটিং আছি, এই মিটিং তো শেষ। তো সুতরাং এটা আমরা এগুলো বললাম আর কি, বা আমাদের সভাপতি মহোদয় সহ আমাদের বিশেষ অতিথিগণ যে কথাগুলো বলেছেন, আমরা এটা অনুসরণ করব, স্মরণ রাখবো। আমরা যদি এখান থেকে কিছু নিয়ে যেতে পারি এবং আমার জন্য কাজে লাগাতে পারি, এটা কিন্তু বহু মূল্যবান। আপনারা যে 2-2.5 ঘন্টা এখানে আছেন, এই সময়টা কিন্তু অনেক মূল্যবান, এবং এইটা থেকে আপনাকে নিতে হবে। এবং যারা আমরা এখানে বক্তব্য রাখবো, তাদের ওইটা খেয়াল রাখতে হবে যে আমার কথাগুলো যেন আমি বুঝাতে পারি মানুষকে, তাই না? আপনি কি শুনতে পেয়েছেন? আপনার নাম কি? থ্যাংক ইউ। আপনি শুনতে পেয়েছেন আপনারা সবাই? ওকে, ঠিক আছে। আমরা এটা শুধু শোনা যে শুনলাম আমার এই তো দিকে আমি ছেড়ে দিলাম, এটা না। আমরা আসেন, আমরা তো অনেক দিকে কেমন পর্যন্ত বাঁচবো না, তাই না? আরো কত মানুষ কেমন পর্যন্ত মানুষ বাঁচবে, আমরা না, কিন্তু মানুষ তো প্রজন্মান্তরে তো কেমন পর্যন্ত থাকবে না? তা আমি আমার ভালো কাজটা দিয়ে আমার পরবর্তী প্রজন্ম সেই হবে না, সে উপকারী হবে না? তো ওইভাবে প্রজন্মান্তরে তো উপকার পাবে সে মানুষ, তাই না? আমি আপনি বাঁচবো না আমরা, কিন্তু মানুষ তো থাকবে কেমন, তাই না? এটা অব্যাহত রাখতে হবে। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকে, যিনি আমাদেরকে আলোকিত করেছেন। এই মুহূর্তে আমরা আজকে যারা প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছেন, আমি বাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিস স্যারকে সেই রেজাল্ট ঘোষণা করার সাথে সাথে ছাত্রছাত্রীরা মঞ্চে চলে আসবে এবং আজকে আমাদের প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে তোমাদের সম্মাননা নিয়ে যাবে। আলহাজ মুখতার আলী ফাউন্ডেশন চতুর্থ মেধাভিত্তিক পরীক্ষায় আজকে যারা অংশগ্রহণ করেছ এবং যাদের উপস্থিতি যারা এখনো আসতে পারো নাই, পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তোমাদের সঠিক মতো তোমাদের প্রাইজ মানি এবং প্রাইজ বন্ড পাঠিয়ে দেব। এই মুহূর্তে আজকেই আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকেই, যিনি প্রথম হয়েছে আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ফারহানা জান্নাত মাহা, প্রথম গ্রেডের প্রথম, মঞ্চে আসার জন্য উপস্থিত আমরা আহ্বান করছি। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে ছাত্রছাত্রীদের আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির হাত থেকে গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। প্রথম পর্যায়ে আমরা দিতে যাচ্ছি সপ্তম শ্রেণীর মেধা তালিকায় প্রথম গ্রেডে প্রথম স্থান অধিকারকারী আশুগঞ্জ আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী ফারহানা জান্নাত।